আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা বিসিএস এর বিগত বছরের সকল প্রশ্ন সলভের যে মিশনে নেমেছিলাম তার আজকে দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা 35তম বিসিএস এর বাংলা সাহিত্য অংশের সমাধান করার চেষ্টা করেছি। আজকে আমরা চেষ্টা করব 45তম বিসিএস, মানে হচ্ছে বিগত 46 বিসিএস এর পূর্বের বিসিএস এর বাংলা সাহিত্য অংশটুকু সলভ করার। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়? নিচ থেকে দেখি, অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার বাগধ্বনি। ঠিক আছে। ধ্বনি উচ্চারণীয়, শ্রবণীয়। ঠিক আছে। মানুষের ভাষার মূলে আছে কতগুলি ধ্বনি, এটাও ঠিক আছে। ধ্বনি দৃশ্যমান, আমরা জানি ধ্বনি দৃশ্যমান না, এটা শুধু কানে শোনা যায় এবং মুখে বলা যায়। তার মানে উত্তর হবে ক। স্বরান্ত অক্ষর কাকে বলে? স্বরান্ত অক্ষর বলে যেসব অক্ষরের শেষে স্বর বা স্বরধ্বনি থাকে, আর সেই স্বরধ্বনির থাকলে সেই স্বরান্ত অক্ষরের অপর নাম হয় মুক্তাক্ষর। তো উত্তর হবে খ। শুদ্ধ বানান গুচ্ছ কোনটি? এখানে দেখি শিরোচ্ছেদ বানান ঠিক আছে, নিচে কোথাও শিরোচ্ছেদ বানান ঠিক নেই। দরিদ্রতা ঠিক আছে, এখানেও ঠিক নেই। এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে। সমীচীন ঠিক আছে, এখানেও ঠিক আছে। তিনটি বানানই শুদ্ধ হচ্ছে এইখানে, যে শিরোচ্ছেদ, দরিদ্রতা, সমীচীন। তার মানে উত্তর হবে এ, ক। আরবি কলম শব্দটি কলমস থেকে এসেছে। কলমস কোন ভাষার শব্দ? এই প্রশ্নটি মূলত এসেছে হুমায়ুন আজাদের লেখা কত নদী সরোবর বই থেকে। তো আরবি কলম শব্দটি এসেছে কলমস শব্দ থেকে, আর কলমস শব্দটি হচ্ছে একটি গ্রিক শব্দ। ভাষা চিন্তার শুধু বাহন নয়, চিন্তার প্রসূত, এই মন্তব্যটি করেছেন বিখ্যাত বাংলা ব্যাকরণ বিশেষজ্ঞ সুকুমার সেন। সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন পাদ্রী মনোয়েল দা সম্পসাউ। উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চমধ্য সম্মুখ স্বরধ্বনি? এটা হচ্ছে এ। তাম্বলিক শব্দের সমার্থক নয় কোনটি? তাম্বলিক মানে হচ্ছে পান বা পান সম্বন্ধীয়, যিনি পান বিক্রি করেন এরকম। তো পান ব্যবসায়ী ঠিক আছে, পর্ণকারও ঠিক আছে, যিনি পান বিক্রি করেন। বারুই, এটাও যিনি পান বিক্রি করেন তাকে বোঝায়। তামসিক মানে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন বা অন্ধকার। তার মানে উত্তর হচ্ছে এটা সমার্থক শব্দ নয়। তুমি তো ভারী সুন্দর, ছবি আঁকো, এই বাক্যটিতে কোন প্রকারের অব্যয়পদ ব্যবহৃত হয়েছে? এখানে অব্যয়পদটি হচ্ছে ভারী। ভারী তাহলে হবে অনন্যই অব্যয়। অনন্যই অব্যয় হচ্ছে সেগুলো যেগুলো হচ্ছে বাক্যের কোনো শব্দের সাথে একত্রিত হয়ে না বসে স্বাধীনভাবে বসে এবং স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে। তো এখানে ভারী যে অব্যয়টি দেখতে পাচ্ছি সেটি হবে তাহলে অনন্যই অব্যয়। উত্তর হবে গ। নিচের কোনটি যৌগিক শব্দ? যৌগিক শব্দ হচ্ছে যেসব শব্দ উৎপত্তিগত অর্থ এবং ব্যবহৃত অর্থ, ব্যবহারগত অর্থ, ব্যবহারিক অর্থ সেটি এক, সেগুলোকে হচ্ছে যৌগিক শব্দ বলা হয়। তো এখানে দেখা যাচ্ছে প্রবীণ, জ্যাঠামি, সরোজ, এগুলা যৌগিক শব্দ নয়। এখানে কিছু যোগরূঢ় শব্দ আছে, কিছু রূঢ় শব্দ আছে। এখানে মিতালি হচ্ছে যৌগিক শব্দ, যার অর্থ সখ্যতা বা বন্ধুত্ব। সুনামির তাণ্ডবে অনেকেই সর্বস্বান্ত হয়েছে, বাক্যটিতে কয়টি ভুল রয়েছে? প্রথমে হচ্ছে সুনামি, সুনামিতে দীর্ঘ ইকার হবে না, একটি ভুল। তাণ্ডবের ক্ষেত্রে হবে এই যে টবর্গীয় সকল বর্ণের সাথে হচ্ছে মূর্ধন্য ন বসে, এখানে দন্ত ন বসছে, তাহলে এটাও ভুল। সর্বস্বান্ত বানানো হচ্ছে দন্তস্বর সাথে বফলা হবে, তো এটাও ভুল। মোট তিনটি ভুল আছে। কৃদন্ত পদ হচ্ছে মূলত কৃৎপত্য সাধিত শব্দ, আর কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে বলে হচ্ছে উপপদ। তোমার নাম কি? এখানে কি কোন প্রকারের পদ? তোমার নাম কি, এখানে এটি কি প্রকারের পদ? এটি হচ্ছে একটি প্রশ্নবোধক সর্বনাম। সরল শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি? কুটিল সরলের বিপরীত, জটিল সরলের বিপরীত, বক্র সরলের বিপরীত, গরল সরলের বিপরীত। না, গরল মানে হচ্ছে বীজ জাতীয় পদার্থ, তার মানে সরল শব্দের বিপরীতার্থক নয়, গরল। র্যাং শব্দের বাংলা পরিভাষা কি? র্যাং শব্দের বাংলা পরিভাষা হচ্ছে পদমর্যাদা। চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে? তিব্বতী অনুবাদ প্রকাশ করেন প্রবোধচন্দ্র বাগচি।
গীতগোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? গীতগোবিন্দ কাব্যের রচয়িতা হচ্ছেন জয়দেব, তিনি ছিলেন লক্ষণ সেনের সভাকবি। কবি যশোরাজ খান মধ্যযুগে বৈষ্ণবপদ রচনা করেছেন ব্রজবুলি ভাষায়। উত্তর হবে ক। নিচের কোনজন যুদ্ধকাব্যের রচয়িতা নয়? দৌলতুজির বাহারাম খা, তার যুদ্ধকাব্য আছে, যুদ্ধ বিষয়ক কাব্য। সাবির ঈদ খানের যুদ্ধ বিষয়ক কাব্য আছে মধ্যযুগে। সৈয়দ সুলতানের যুদ্ধ বিষয়ক কাব্য আছে। সৈয়দ নুরুদ্দিনের যুদ্ধ বিষয়ক কোনো কাব্য নেই। তার মানে উত্তর হবে ঘ। কোনটি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ? জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ হচ্ছে রসুল বিজয়। বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের রচয়িতাকে? বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের রচয়িতা হচ্ছে বিনয় ভট্টাচার্য। প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টাকে? প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পেরিচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় 1858 সালে। এটি ছিল বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস, যদিও সেটি পূর্ণ উপন্যাস ছিল না। শচীশ দামিনী শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র? এটি হচ্ছে চতুরঙ্গ উপন্যাসের চরিত্র হচ্ছে শচীশ দামিনী ও শ্রীবিলাস। তুমি মা কল্পতরু আমরা সপ্যসাগরু কবিতাংশটির রচয়িতা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না, ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত মূলত রানী ভিক্টোরিয়াকে উদ্দেশ্য করে এই কবিতার লাইনটি লিখেছিলেন, তুমি মা কল্পতরু আমরা সপ্যসাগরু। মীর মোশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু মুসলমানের বিরোধ? এটি হচ্ছে মীর মোশাররফ হোসেনের রচিত গোজীবন। উত্তর হবে ক। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ছোট গল্প হিসেবে আত্মপ্রকাশ করেন গল্পকার হিসেবে? এটা হচ্ছে 16 বছর বয়সে ভিখারিণী গল্প লেখার মাধ্যমে তিনি ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন। নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়? ইসামতি মূলত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস, তাহলে উত্তর হবে এটি ক। বাকি তিনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ ইসামতি ব্যতীত। আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? এটি যারা ইন্টারমিডিয়েটে পেয়েছেন আমার পথ প্রবন্ধটি তারা অধিকাংশই জানবেন, সেটা হচ্ছে রুদ্রমঙ্গল থেকে এই প্রবন্ধটি সংকলিত হয়েছে। জীবন ও বৃক্ষ প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী কাকে তপবন প্রেমিক বলেছেন? রবীন্দ্রনাথকে। আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস, এখানে ওর বলতে শেখ মুজিবুর রহমান কাকে বুঝিয়েছেন? এটি হচ্ছে শেখ মুজিবুর রহমানের ছোট সন্তান শেখ কামালকে বুঝিয়েছেন। আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন গাইবান্ধায়। মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত মিত্রাক্ষর ছন্দ প্রকৃতপক্ষে বাংলা কোন ছন্দের নবরূপায়ণ? এটি হচ্ছে অক্ষরবৃত্তর ছন্দেরই নবরূপায়ণ। বক্তার বাংলাদেশের হৃদয়ে কাব্যগ্রন্থটি রচয়িতা শামসুর রহমান। আর দুর্দিনের দিনলিপি স্মৃতি গ্রন্থটি লিখেছেন আবুল ফজল। তো এই ছিল আজকের 45তম বিসিএস এর সাহিত্যের অংশের সমাধান। আপনারা যদি এই বিসিএস এর সমস্ত সমাধান ক্লাসগুলো করেন তাহলে আপনারা অনেকটা বুঝতে পারবেন যে কেমন টপিক থেকে বেশি প্রশ্ন হয়, কোন সব টপিক আপনাদের জোর দিয়ে পড়া উচিত এবং কোন সব টপিক আপনারা অল্প পড়লে হবে। তো আমি ধারাবাহিকভাবে 35 থেকে এই 46 পর্যন্ত সমস্ত বিসিএস এর সমস্ত বিষয়ভিত্তিক আলাদা আলাদা এমসিকিউ সলভ করে আপনাদের সাথে শেয়ার করব। সেগুলো পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ভিডিওটিকে একটি লাইক করতে পারেন। এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।